হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 2025 সালের সেরা সিনেমা নিয়ে হাজির হয়েছি। সিনেমাটির নাম টুরিস্ট ফ্যামিলি। টুরিস্ট ফ্যামিলি আইএমডিবি রেটিং হচ্ছে 8.2। তো বুঝতেই পারছেন সিনেমাটি কতটা দারুণ আর লোকজন কত পছন্দ করেছে। চাইলে সিনেমাটি আপনারা পুরো দেখতে পারেন, আর যাদের সময় কম তারা আমার এক্সপ্লেনটি দেখতে পারেন। আমি আপনাদের সুন্দর করে সিনেমাটির প্রেজেন্ট করব আশা করি। তো চলুন বন্ধুরা শুরু করি। সিনেমাটির কাহিনী হচ্ছে একটি ছোট ফ্যামিলি যে কিনা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া চলে আসে এবং তাদের সাথে কী কী ঘটে সেটাই দেখানো হয়। এই সিনেমার মূল চরিত্র নাম হচ্ছে ধর্মদাস এবং তার ফ্যামিলি আছে। তার স্ত্রীর নাম হচ্ছে বাসন্তী, আর বড় ছেলের নাম হচ্ছে নিতু, ছোট ছেলের নাম হচ্ছে মুরলি। বন্ধুরা, ছোট ছেলের অভিনয় দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। তারা শ্রীলঙ্কা থেকে একটা বোটে করে ইন্ডিয়া চলে আসে এবং সেখানে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তখনই সেখানে হাজির হয় একটি পুলিশ কনস্টেবল, যার নাম হচ্ছে ভৈরব। পুলিশ ধর্মদাসকে জিজ্ঞেস করে, এত রাতে তোমরা এখানে ঘোরাঘুরি করছো কেন? তখন ধর্মদাস তাদেরকে সত্যি বলে যে আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি, সেখানকার দিনকাল আমাদের ভালো যাচ্ছে না। আপনি তো জানেন সেখানে এখন কি অবস্থা, বাজারের জিনিসপত্রের দাম প্রচুর, সংসার নিয়ে চলা যায় না, যার কারণে আমরা এখানে পালিয়ে এসেছি। তখন পুলিশ ভৈরব তাকে জিজ্ঞেস করে, তুমি যে এখানে এসেছো, তোমাকে সাহায্য করার মতো এখানে কেউ আছে? তখন দাস সত্য কথা বলে দেয় যে আমার এখানে একটা শালা আছে, যার নাম হচ্ছে প্রকাশ। সে হয়তো বা আশেপাশে আছে, তার বড় বড় চুল আর মোটা, দেখলেই চিনতে পারবেন। তখন পুলিশ তাকে খোঁজা শুরু করে দেয়। হঠাৎ করে তাকে একটা বোটের মধ্যে পাওয়া যায়। আসলে এ হচ্ছে বিখ্যাত কমেডিয়ান ইউগি বাবু। তো বুঝতে পারছেন সিনেমাটি কাস্টিংটা কেমন হয়েছে। এরপর তাদেরকে একটা গাড়িতে ওঠানো হয়। ধর্মদাস বারবার পুলিশের কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু তার বড় ছেলে নিতু তাকে পুলিশের কাছে নত হতে দিচ্ছিল না। পুলিশ এটা থেকে খুবই খুশি হয় এবং বলে আসলে কোনো ছেলেই চায় না বাবা কারো পায়ে ধরুক। এরপর ছোট ছেলে মুরলি তার ব্যাগ থেকে একটি কুকুর বের করে পুলিশকে দিতে চায় এবং বলে, আপনি কি আমার এই কুকুরটি রাখবেন? যদি রাখেন তাহলে খুব ভালো হয়। আমি জানি আপনি আমাদেরকে ধরে আবার শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবেন। আপনি যদি এই কুকুরটাকে রাখেন, অবশ্যই কুকুরটাকে দুবেলা অন্তত খেতে দেবেন। পুলিশ বলল, তুমি যে আমাকে কুকুরটি দেবে, তুমি কিভাবে জানলে যে আমি তোমার কুকুরকে খাওয়াবো? তখন মুরলি বলে, আসলে আপনি যখন আমার মামাকে গাড়িতে তুলছিলেন তখন আপনি জিজ্ঞেস করছিলেন আপনি কি পানি খাবেন। তখন আমি বুঝতে পেরেছি যে আপনি কতটা দয়ালু। এই কথা শুনে পুলিশ হেসে দেয় এবং তার মামা বলে, কুকুরের সাথে আমার তুলনা করলি? পুলিশের পর ছেলেটির নাম জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম আকাশ। তখন পুলিশটি বলে, ও, আমার ছেলের নামও আকাশ। এরপর পুলিশটি এই ফ্যামিলিটিকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রতি আমার মায়া হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, আমরাও তোমাকে দেখিনি, তুমিও আমাদেরকে দেখোনি, ঠিক আছে? এই বলে তাদেরকে রেখে চলে যায়। তবে এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাই। আসলে ওই ছেলেটির নাম আকাশ না, আমি তো আগেই বলেছি ছোট ছেলের নাম হচ্ছে মুরলি। এটা আবার তার মামা জানতো না। পুলিশের গাড়ি থেকে নামার পর দাস তার ছেলেকে জিজ্ঞেস করে, তুই এই কুকুরটি কোথায় পেলি? তখন তার ছেলে উত্তর দেয়, যখন আমি ব্যাগ আনতে গিয়েছিলাম তখন এই কুকুরটিকে আমি পাই, আর তখন আমি এটাকে ব্যাগে ভরে নিই। এরপর প্রকাশ বলে, তার মানে কি আকাশ, এই কুকুরটি তোমার না? তোমার বাবা তোমার বার্থডেতে এই কুকুরটি গিফট করেনি আকাশ? তখন তার বাবা বলে, আরে ওর নাম আকাশও না, ভাগ্যের নামও জানো না? তখন দাস তার ছেলেকে আবার প্রশ্ন করে, আচ্ছা পুলিশের ছেলের নাম যে আকাশ, তুই কি করে জানলি? তখন ছেলেটি বলে, আমি তার হাতে টেরও দেখেছিলাম, সেখানে আকাশ লেখা ছিল। তখন তার বাবা বলে, তার নামও তো আকাশ হতে পারত। ছেলেটি বলে, না, আমি তার গায়ে লেখা দেখেছিলাম ভৈরব, অবশ্যই পুলিশের নাম ভৈরব হবে, এর জন্য আমি এই নামটি বলেছি। তখন তার বাবা বলে, যদি তার ছেলের নাম আকাশ না হতো? তখন সেই পিচ্চিটে বলে, ছেলের নাম না হোক, তার বাবার নামও হতে পারত, কিন্তু ইমোশন তো সেমই থাকতো। এই কথা শুনে প্রকাশ তো খুব অবাক হয়ে যায়। এই ছেলে তো অনেক বিচ্ছু, তার যে এত বুদ্ধি, চাইলে সে শ্রীলঙ্কায় কিনে নিতে পারত। এরপর প্রকাশ দাসকে বলে, এখন থেকে প্রচুর টাকা কামাবে, এমন টাকা কামাবে যাতে তোমাকে দেখে আমারও হিংসা হয়। এই বলে তারা রওনা শুরু করে চেন্নাইয়ের দিকে। তারা শহরটি ঘুরে ঘুরে দেখতে থাকে। এর মধ্যে আমরা দেখতে পাই দাস খুব ভদ্র একজন মানুষ। সে সবার সাথেই মিলেমিশে থাকে, এমনকি সে যা খাচ্ছিল ড্রাইভারকে দিয়েই খাচ্ছিল, এবং তারা যা খাচ্ছিল সেগুলো রাস্তায় না ফেলে একটা ব্যাগে ভরে এবং সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এরপর হঠাৎ করেই যেতে যেতে দাসের চোখ পড়ে এক মাতাল লোকের ওপর, যে কিনা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর দাস সেখানে যায়। এরপর তার শালাকে বলে অ্যাম্বুলেন্সকে ফোন দিতে, কিন্তু তার শালা বলে, এরকম লোক এখানে অনেক পাবে, মাতাল লোক মদ খেয়ে পড়ে আছে, এতে আর কি। কিন্তু সে নাচরবান্দা। দাস তার শালাকে দিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করায়। এরপর তারা চলে আসে একটি কলোনিতে, যেখানে আগে থেকেই দাসের শালা
তাদের জন্য একটি রুম ভাড়া করে রেখেছিল। দাস তার শালাকে প্রশ্ন করে, আচ্ছা এই বাড়ির মালিক কি করে? তখন তার শালা বলে, আমি অনেকবার এই কথা জিজ্ঞেস করছি, কিন্তু কখনো দোতলা কখনো চালা একজন না একজন চলে আসে, যার কারণে আমার আর শোনা হয়নি। দেখো আজকে তুমি জিজ্ঞেস করো, হয়তো আজকে ভূমিকম্পন চলে আসতে পারে। এ বলে তারা ভিতরে ঢোকে এবং বাড়ির মালিকদের সাথে কথা বলতে থাকে। কিন্তু বাড়ির মালিক ছিল না, তার ওয়াইফ ছিল। তার সাথেই কথা বলতে থাকে সে। কথায় কথা জিজ্ঞেস করে, আচ্ছা এই বাড়ির মালিক কি করে? তখন তার স্ত্রী বলতে যাবে, অমনি কলিং বেল বেজে ওঠে। এরপর প্রকাশ বলে, আমি বলেছিলাম না, দেখো কি হয়। এরপর বাড়িওয়ালি যখন দরজা খুলে তখনই দরজায় আসে একজন পুলিশ ইন্সপেক্টর। এটা দেখে তো দাস এবং তার পরিবার খুব ভয় পেয়ে যায়, এই হয়তোবা আমরা ধরা খেয়ে গেলাম। কিন্তু না। এরপর ওই মহিলাটি বলে, আসলে আমার স্বামী হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, যার নাম হচ্ছে রাঘব। রাঘব তাদেরকে অনেকগুলো প্রশ্ন করে এবং তাদের সাথে কথা বলে। তাদের সাথে কথা বলতে বলতে একসময় পুলিশটি ধরে ফেলে যে তারা এখানকার না। পুলিশটি বলে, তোমাদের কথাবার্তায় মনে হচ্ছে তোমরা এখানকার না, তোমরা কোথা থেকে এসেছো? সত্য সত্য বলো, না হলে আমি কি বলবো? এটা শোনার পর তো তারা আরও ভয় পেয়ে যায়, এখন কি করবে। কিন্তু পুলিশটি কিছুক্ষণ পরেই বলে, না তোমরা মনে হয় কেরালা থেকে এসেছো না? কেরালার ভাষা এমন, আমার কয়েকজন বন্ধু আছে যারা এভাবে কথা বলে। এই কথা শোনার পর তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা সেই পুলিশের বাড়িতে থেকে যায় দোতলায়। দাসের শালা প্রকাশ বারবার তাদেরকে মানা করে যায় যে এখানে কারোর সাথে খুব কম মেশতে, এমনকি তোমাদের ভাষা একটু চেঞ্জ করো, যাতে করে অন্য কেউ বুঝতে না পারে তোমরা শ্রীলঙ্কা থেকে এসেছো। তবে আগে বলে রাখা ভালো, এই ফ্যামিলিটি খুবই মিশুক ফ্যামিলি, যার সাথে সহজেই মিশে যেতে পারে এবং সহজেই অন্যকে আপন করে নিতে পারে। কিন্তু তারা যে কলোনিতে এসেছে এখানে সম্পূর্ণ উল্টো। এখানে কেউ কারোর সাথে কথা বলে না, যে যার ঘরের মধ্যে থাকে। যেহেতু তারা শ্রীলঙ্কা থেকে পালিয়ে ইন্ডিয়া এসেছে, তাদের কাছে কোনো কিছুই ছিল না, তাদের ঘর একদম খালি ছিল। তারপরেও তার খুবই সুখী ছিল। শুধু তার বড় ছেলে নিতুর একটু মন খারাপ ছিল, বাবার সাথে কথা বলতো না। কেন কথা বলতো না সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, পরের দিন সকালবেলা দেখা যায় দাসের শালা ট্রাক ভর্তি করে অনেক আসবাবপত্র নিয়ে আসে। এরপর দাস জিজ্ঞেস করে, এগুলোর কি দরকার ছিল? তখন বলে, আমার বোনকে বিয়ের সময় কিছু দিতে পারিনি, এখন এগুলো রাখো। এটা দেখে দাসের পরিবারের অনেকটা চিন্তামুক্ত হয়ে যায়। এখন শুধুমাত্র দরকার একটা চাকরি হলেই তাদের আর কোনো ঝামেলা থাকবে না। এদিকে দাসের স্ত্রী বাসন্তীর পরিচয় হয় পাশের বাসায় থাকা একটা আন্টির সাথে। একদিন আন্টি তাদেরকে খাবার দেয় এবং আন্টিকে বাসন্তী খাবার দিয়ে যায়। কিন্তু আন্টির হাজব্যান্ড ছিল খুবই কড়া মেজাজের। হয়তোবা সে মানুষজন পছন্দ করে না, কিংবা তারা এতদিন এভাবে আলাদা থাকতে থাকতে এমনটা হয়ে গেছে। যাই হোক, আমরা ঘটনার আরেকটা দৃশ্য দেখতে পাই। বাড়ি পুলিশওয়ালার সাথে দেখা হয়ে যায় দাসের এবং বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করে, কি আজকে নতুন কাপড় চোপড় পরেনি? তোমাদের না কোনো একটা অনুষ্ঠান আছে? দাস অবাক হয়ে যায়, আমাদের আবার কি অনুষ্ঠান? কারণ দাস বলেছিল তারা কেরালা থেকে এসেছে। এরপর আমরা দেখতে পারি দাসের ছোট ছেলে সেজে গুজে পুলিশকে অভিনন্দন জানায় এবং জানায় আজকে আমাদের ওই উৎসবটা চলছে। এরপর দাসও সেটা সামলে নেয়, আসলে আমি ভুলে গিয়েছিলাম, অনেক কাজের চাপ তো। পুলিশ তাদের কথা বিশ্বাস করে নেয়। আসলে দাসের ছেলে ছোটটা অনেক স্মার্ট, সে আগে থেকে ইন্টারনেটে এগুলো দেখে রেখেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই দাসের শালা অনেক চেষ্টা করছে একটা চাকরির জন্য। এরপর দাস চা খেতে খেতে বলে, শোনো প্রকাশ, তুমি কি আমাকে একটা ড্রাইভিং লাইসেন্স এনে দিতে পারবে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স তো দেওয়া যাবে, কিন্তু তুমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কী করবে? সে বলল, গাড়ি চালাবো। আমাদের কলোনিতে একজন ভদ্রলোক আছে যার একজন ড্রাইভার প্রয়োজন, আমি চাচ্ছিলাম সেই চাকরিটা নিতে। এরপর প্রকাশ বলে, তুমি কি রাস্তাঘাট ঠিক মতো চেনো? দাস একদম গড়গড় করে সব রাস্তার নাম বলে দেয়। প্রকাশ তো অবাক, আসলে এতদিন পরে দাস এগুলোই করছিল, কারণ দাস গাড়ি ভালো চালাতে পারে। এরপরই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। রামেশ্বর নামের যে জায়গাটি আমরা প্রথমে দেখেছিলাম, সেখানে ডাস্টবিনে একটা বিশাল বড় বম ব্লাস্ট হয়। আর সেই বম ব্লাস্টের কেসটা পায় একজন রাগী এবং বদমেজাজি পুলিশ অফিসার, যে কিনা কিছুক্ষণ আগেই একজনকে এমন মার দিয়েছে যে সে হসপিটালে আইসিইউতে ভর্তি আছে, এমনকি সে মরেও যেতে পারে। সেই পুলিশটিকেই দেয়া হয় এই কেসে তদন্ত করতে। সেই রাগী পুলিশটি চাচ্ছে যে করেই হোক এই কেসটা সমাধান করতে, এতে করে সেই লোকটি যদি মরেও যায় তাহলে তার বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেওয়া হবে না। পুলিশ সেই ডাস্টবিনের সামনে একটা সিসি ক্যামেরা দেখতে পায়, আর সেই সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে দেওয়া হয় সেই 3 পুলিশ কর্মকর্তাকে, যে কিনা দাসকে প্রথমে ধরেছিল এবং পরবর্তীতে ছেড়ে দিয়েছিল।
তারা চেক করে দেখতে পারে দাস সেই ডাস্টবিনে ময়লা ফেলে। আর অন্য 2 পুলিশ কর্মকর্তা বলে, আমার মনে হয় এই লোকই এই কাজটা করেছে, কারণ আমরা তাকে চিনি না। সে বলেছিল আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি, আর আমরা তাই বিশ্বাস করে নিয়েছি হয়তোবা তারাই এই কাজটা করেছে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু সেই পুলিশটি, সেই রাগী পুলিশটিকে কোনো কিছু এখন পর্যন্ত বলেনি, তার নিজের ভিতরেই রেখে দেয়, কারণ হয়তোবা এটা জানতে পারলে তারা বড় ধরনের গ্যাঞ্জাম করবে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই সেই কলোনির মধ্যে একটা ছেলে প্রতিদিনই মদ খায় এবং মদ খেয়ে মানুষের বাসায় বমি করে চলে আসে, আর মানুষ প্রতিদিন তাকে গিয়ে বকাঝকা করে। দাস আসার পর থেকেই এই ঘটনাগুলো লক্ষ্য করে যাচ্ছিল। এরপর দাস ছেলেটিকে বলে, ভাই তোমার যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে কথা বলো। কোনো লোকই সেই ছেলেটিকে পছন্দ করতো না, কিন্তু দাস সেই ছেলেটির সাথে কথা বলতে যায়, কিন্তু ছেলেটি দরজা আটকিয়ে দেয়। দাসের যেহেতু চাকরি প্রয়োজন, সে চাকরিটি পাওয়ার জন্য সেই ভদ্রলোকটির কাছে যায়। ভদ্রলোকটির নাম হচ্ছে রিচার্ড। রিচার্ড খুবই রাগী মানুষ এবং সোজা মানুষ। সে উল্টাপাল্টা মানুষ পছন্দ করে না। রিচার্ড বলে, আমি তোমাকে 7 দিনের জন্য কাজে রাখবো, যদি তোমাকে ভালো লাগে তাহলে তোমার চাকরি পার্মানেন্ট করব, তাছাড়া আমি করতে পারবো না। এই কথা শুনে শালা বলে, 7 দিনের টাকা তো দেবেন? তখন বলে, না, যদি তোমরা রাজি থাকো তাহলে তুমি চাকরিটি করতে পারো। তোমরা বসো এবং কফি খাও, আমি একটু আসছি। তুমি চাকরি করবে কিনা সেটা আমাকে জানিয়ে দাও। প্রকাশ বলে, এখানে তোমাকে চাকরি করতে হবে না। এরপর সেই ভদ্রলোক রিচার্ডের কাজের লোক আসে এবং সে তার বদনাম করতে থাকে। ফলে এই লোক এমনই 7 দিন সবাইকে কাজ করায় এবং টাকা না দিয়ে এভাবেই তাদেরকে বিদায় করে দেয়। দাস মনে করে হয়তোবা লোকটি এমন। দাস যখনই রিচার্ডকে মানা করতে যাবে যে আমি চাকরিটা করব না, তখনই রিচার্ড তার কাজের লোককে ডাকে এবং বলে, তুমি এই কাপে তাদেরকে কফি কেন দিয়েছো? এই প্লাস্টিক কাপে? তুমি যখন প্রথম এসেছিলে তখন কি তোমাকে আমি এই কাপে কফি দিয়েছিলাম? তার কাজের লোকটি বলে, না, তাহলে তুমি তাদেরকে এই কাপে কফি কেন দিলে? যাও, কাপটি চেঞ্জ করে নিয়ে আসো, আমরা যে কাপে খাই সেই কাপগুলো নিয়ে আসো। এই কথা শুনে দাসের মন গলে যায় এবং সে 7 দিন ট্রায়াল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। দাস বুঝতে পেরেছিল লোকটি ভিতর হয়তোবা নরম হবে, বাইরে গিয়ে রাগী হলে কি হবে। পরের দিন সকালে দাস রিচার্ডকে নিয়ে ঘুরতে বের হয় এবং খুবই চেষ্টা করে তাকে খুশি করতে। এমন কয়েকদিন যেতে থাকে। এখানে আরেকটি মজার ঘটনা হয়। দাসের বড় ছেলে ছাদে যখন যাচ্ছিল, হঠাৎই সে একজন লোককে দেখতে পায়। চোর মনে করে ছেলেটিকে সে পিঠমোড়া করে বাঁধে। এরপর লোকজন ডাক দেয়, সবাই মনে করে এই ছেলেটি চোর। এরপর তার ফোন বের করে লাস্ট যে নাম্বারটিতে কল দেওয়া হয়েছে সেই নাম্বারে কল দিতে বলা হয়। এতে করে বাড়িওয়ালার মেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সেটা তারই বয়ফ্রেন্ড ছিল। যখন মাই লাভ লেখা নাম্বারটিতে কল দেওয়া হয় তখন অন্য পাশ থেকে আরেকটি মেয়ে ফোন ধরে। এতে করে মেয়েটি বোঝার বাকি নেই যে এই ছেলেটি তার সাথে চিট করেছে। এরপর বাড়িওয়ালার মেয়ে তাকে ওরম ধরম কেলায়। পুলিশ বুঝতে পারে না, পুলিশের মাথা ঘুরে। এরপর তারা নিচে চলে যায়, আর এখানেই মেয়েটির ব্রেকআপ হয়ে যায়। পরের দিন সকালবেলা সেই পাশের বাসার আন্টি আসে বাসন্তীর কাছে এবং এসে বলে, বাসন্তী, আমার স্বামী ঘুম থেকে উঠছে না। প্রতিদিন তো আমার আগে উঠে এবং আমাকে ঘুম থেকে ওঠায়, আমার জন্য চা বানায়, কিন্তু সে আজকে উঠছে না। দেখো তো একটু কী হয়েছে। মহিলা চিন্তিত হয়ে পড়েছে অনেক। আমরা বুঝতে পেরেছি যেখানে ডিরেক্টর কী বোঝাতে চেয়েছে। এরপর বাসন্তী এবং দাস তাদের রুমে যায়। লোকটিকে অনেক ডাকাডাকি করে, কিন্তু লোকটি উঠছিল না। ঠিক অনেকক্ষণ পর লোকটির হুঁশ আসে। লোকটি বলে, কাল রাতে অনেক দেরি করে শুয়েছি তো, তাই আজকে অনেক দেরি করে ফেললাম। তোমার আন্টি কোথায়? এরপর আমরা যে দৃশ্যটি দেখতে পাই সত্যি খুব ইমোশনাল ভাই। এরপর দেখতে পারি যে ছোপায় আন্টি বসে আছে, নড়াচড়া করছে না। আন্টি ভেবেছিল তার স্বামী হয়তোবা মারা গেছে। এই চিন্তা করে তিনি হয়তোবা সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর সেই ভদ্রলোকটি মানে আন্টির হাজব্যান্ড খুব কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে, আমরা সারা জীবন এখানেই কাটিয়ে দিয়েছি, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। সে তার পরিবারের কাছে যায়নি, সারা জীবন এখানেই রয়ে গেছে। এখন দেখো সে মারা গেছে, কেউ আসবে না, তাকে একাই নিয়ে যেতে হবে, অথচ কেউ জানবে না। আসলে এই কলোনিটা এমন যে কেউ মারা গেলেও কেউ আসে না। এই কথা শুনে দাস সাথে সাথে গিয়ে সবাইকে দরজায় টোকা দিয়ে এই সবাইকে জানিয়ে দেয় এবং সবাই তাকে দেখতে আসে। এমনকি সেই আন্টির বাবাকে এবং তার পরিবারকেও নিয়ে আসে। এটা দেখে সেই আঙ্কেলও খুব খুশি হয়ে যায় যে না, অন্তত শেষবেলা সবাই তাকে দেখতে এসেছে। এই ঘটনার পর থেকে সেখানকার প্রত্যেকটা মানুষের একটু পরিবর্তন আসতে শুরু করে। সবাই সবার সাথে মিশে, এমনকি সেই পরিবারের সাথেও সবার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এর কয়েকদিন পরের ঘটনা। 7 দিন পার হয়ে গেছে। দাস শিওর ছিল যে চাকরিটা সে পাবে, কারণ সবার সাথে এত ভালো সম্পর্ক হয়েছে যে
কেউ তাকে খারাপ বলে না, সবাই তাকে ভালো বলে। পরের দিন যখন দাস রিচার্ডের কাছে যায়, তাকে চাবি দেয় না, বলে তোমার এখানে চাকরি করতে হবে না। এই কথা শুনে দাস খুব মন খারাপ করে এবং তাকে ভালো মন্দ কথা শুনিয়ে দেয়। রাতের বেলা মদ খেয়ে দাস বাড়ি চলে আসে। এদিকে দাস ছোট ছেলের কুকুরটিও কোথায় যেন রেখে এসেছিল। সে কুকুর পছন্দ করতো না। বাড়ি আসার সাথে সাথে দাসকে তার বড় ছেলে জিজ্ঞেস করে, তুমি কুকুর কি করেছো? তুমি যে কুকুরটি অন্য জায়গায় রেখে এসেছো, সেটা কি তুমি ছোট ছেলের পারমিশন নিয়েছো? তার অনেক প্রিয় কুকুর ছিল, তোমার যা মন ইচ্ছা তাই করবে। আসলে বড় ছেলে বাবার প্রতি খুব রেগেছিল। এর কারণ হচ্ছে তার গার্লফ্রেন্ড। আসলে নিতুর সেখানে একটি গার্লফ্রেন্ড ছিল। দাস একথা শুনে আরও রেগে যায় এবং ভাতের প্লেট ছুঁড়ে মারে এবং বলতে থাকে, আমার চাকরিটি হয়নি, এর জন্য আমার মাথা গরম। আমি বলেছি না ওই মেয়ের সাথেই তোর বিয়ে দেব? তখন দাসের ছেলে বলে, তুমি কিভাবে দেবে? ওই মেয়ের তো বিয়ে হয়ে গেছে। এরপর দাস হাসতে থাকে, দেখ আমরা এখান থেকে আসতে না আসতেই সেই মেয়ে বিয়ে করে নিল, কেমন ভালোবাসা ছিল তোর। দাস আরও বলে, এই মেয়ের জন্য তুই এতদিন আমাদের সাথে কথা বলিসনি। তারপর নিতু জানায়, আসলে আমি এই মেয়ের জন্য তোমাদের সাথে কথা বন্ধ করিনি। আমি এতদিন শ্রীলঙ্কায় লেখাপড়া করেছি, তোমরা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করেছো, সেখানে ডিগ্রি নিয়েছি, কয়েকদিন পরে চাকরিও পেতাম, তোমার আর কোনো চাকরি করতে হতো না। কিন্তু আজ দেখো আমি এখানে বেকার, কিছুই করতে পারছি না, তুমি কত কষ্ট করছো, এর জন্য আমার মন খারাপ। এরপর সব ঝগড়া বাদ দিয়ে তারা আবার খেতে বসে। এরপর দাসের বড় ছেলে তাকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওটি ছিল তার এক্সের বিয়ের ভিডিও। সেখানে তার প্রিয় গান একটা নাচছিল। দাসের ছেলে বলতে থাকে, এই গানটি আমার খুব প্রিয় ছিল, যখন আমি এই গানটি শুনবো তখন তো তার কথা মনে পড়বে। আর তখনই ছোট ছেলেটি এই গানটি জোরে বাজিয়ে ড্যান্স শুরু করে দেয় এবং পুরো ফ্যামিলিকে নাচাতে থাকে। এখন বলে, ভাই বল, এখন কি তোর ওই মুহূর্ত মনে পড়বে না এই মুহূর্তটা মনে পড়বে? তো বুঝতে পারছেন সে কতটা চালাক। পরের দিন দাস যায় রিচার্ডের কাছে। সে বলে, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে আসলে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি, আসলে আমার মাথা ঠিক ছিল না। আরেকটা কথা, আমি কেরালা থেকে না, আমি শ্রীলঙ্কা থেকে এসেছি। যখনই দাস এই কথা বলে, রিচার্ড তাকে চাবি ছুঁড়ে মারে এবং বলে, গাড়ি বের কর। সে বুঝতে পারে না বিষয়টা কি হলো। আসলে রিচার্ড আগে বুঝতে পেরেছিল সে কেরালা থেকে আসেনি, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে, এর জন্য মিথ্যা বলছে। আজকে যেহেতু সত্য কথা বলছে, এর জন্য তাকে চাকরিটা দিয়ে দিয়েছে। দাস তো খুব খুশি হয়ে যায়। রিচার্ড বলে, দাঁড়া আমি একটু ঘর থেকে আসছি। সে ঘরে যায় এবং তাকে অগ্রিম মাসের বেতন দিয়ে দেয়। এই টাকা পাওয়ার পর সে তাকে জড়িয়ে ধরতে বলে। সে বলে, না তুই জড়িয়ে ধরবি না আমাকে। বলে, না আমি একটু করবই। তারপর তাকে জড়িয়ে ধরে। রিচার্ডের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, অনেকটা বন্ধুর মতো। এরপর তার পরিবার সকলকে সত্য কথা বলে দেয়। তারা খুব হাসি খুশি থাকে। যার সাথে দেখা হয় তাদেরকে সত্য কথা বলে দেয় যে আমরা শ্রীলঙ্কা থেকে এখানে এসেছি নতুন জীবন গড়তে। সেই পরিবারটাকে পেয়ে সবাই খুশি হয়। একদিন সেই আন্টির অনুষ্ঠানে সবাই ভালো মন্দ কথা বলছিল। হঠাৎ করে সেই মদ খাওয়া ছেলেটি কিছু বলতে যাবে, কিন্তু তাকে কিছু বলতে দেবে না। সবাই খেপে যায়, তুই কি বলবি, তুই কি বলবি? আমি আজকে চলে যাব দুবাই, তার আগে আপনাদের কিছু কথা জানা দরকার। আপনারা কি জানেন আমার মা ছিল, আমি আমার মা থাকতাম। 2 বছর আগে আমার মা মারা যায়। আমার মার জানে কি হয়েছিল, আমাকে চিনতে পারছিল না। হঠাৎ করে আমার মা মারা যাওয়াতে আমি প্রচণ্ড একা হয়ে যাই, কি করব বুঝতে পারছি না। এর জন্য আমি মদ খাওয়া শুরু করি। আপনারা কেউ জানেন না যে আমার কি হয়েছে, শুধুমাত্র আমার মদ খাওয়াটাই আপনারা দেখলেন। জানেন আমার মা মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমাকে ভাত খেয়েছিস কি না কে জিজ্ঞেস করেছিল? সে হলো আর কেউ না, এই দাস। এমনকি সে প্রথম দিনে এসে আমাকে জিজ্ঞেস করে, তোমার যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলো। একদিন আমি এগুলো সহ্য করতে পারছিলাম না, যার কারণে বিষ খেয়ে নেই, রাস্তায় পড়েছিলাম মাতাল হয়ে। আমাকে কে বাঁচিয়েছে জানেন? এই দাস। সে না থাকলে হয়তো আজকে আমি থাকতাম না। ছেলেটির এই কথাগুলো শুনে সবাই কান্না করে দেয়। আসলে আমি হয়তোবা আপনাদেরকে ওভাবে বোঝাতে পারলাম না। যাই হোক, এই সিনটুকু প্রচুর ইমোশনাল ছিল। দাসের প্রতি মানুষের ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যায়। এদিকে দাসের দিকে বিপদ খুব তেড়ে আসছে। সেই পুলিশের রাঘবনের কাছে একটা কেস আসে, সেটা হচ্ছে কুকুরের কেস, হারিয়ে যাওয়া কুকুর। কুকুরটি দেখে সে বুঝতে পারে আসলে তো সেই কুকুরটা এই কুকুরটাই যে ছেলেটি দেখিয়েছিল। তার মানে সেই ফ্যামিলি তাকে ধোঁকা দিয়েছে, সে এটাই ভেবে নিয়েছিল। এরপর তারা সেই গাড়িটি খুঁজে বের করে, যে গাড়িটি দিয়ে তারা এই কলোনিতে এসেছিল। এরপর সেই কলোনির অ্যাড্রেস নেয়। অ্যাড্রেস নেওয়ার পরে সে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশন থেকে জানতে পারে আসলে সেই কলোনিতে এই পুলিশটিও থাকে। সেই কলোনিটা পুলিশ পুরো ঘের দিয়ে দেয় এবং সবাইকে বলতে থাকে এখানে একজন ফ্যামিলি আছে যারা কিনা শ্রীলঙ্কা থেকে এসেছে,
আপনারা যদি বলে দেন আমাদের সহজ হয়ে যাবে, আর যদি না বলেন তাহলে আপনাদের প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। প্রত্যেকের ঘরে গিয়ে সার্চ করতে থাকে, আর এদিকে দাসের পরিবার পুরো অবাক হয়ে যায় যে আমরা তো কিছু করলামই না, তাহলে কি হলো, আমাদেরকে এখন ধরে নিয়ে যাবে। দাস বলে তাহলে আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করি, আমি কিছুই করিনি। দাসের তখন ছেলে বলে তুমি যদি এটা গিয়ে বলো তোমাকে তারা এটা মানবে না, তোমাকে ধরেই নিয়ে যাবে, এর থেকে ভালো এখানে বসে থাকো, যা হবে সেটা দেখা যাবে। দাসের পরিবার প্রচণ্ড টেনশনে থাকে। এরপর সব বাড়ি খোঁজার পরে দাসের বাড়ি আসে পুলিশ। পুলিশ তাদেরকে তাদের আধার কার্ড দেখাতে বলে। আগে থেকেই দাসের শালা এগুলো জোগাড় করে রেখেছিল, সেগুলো পুলিশকে দেখায়, কিন্তু পুলিশের তার সন্দেহ হয় না। কিন্তু সেই শয়তান পুলিশটা সেই ভৈরব কনস্টেবলকে ডাকে এবং বলে দেখো তো এরা তারা কিনা। ভৈরব তো তাদের দেখলে চিনে ফেলবে, তারা তো খুব ভয় পেয়ে যায় তাকে দেখে, কিন্তু ভৈরব বলে না আমি তাকে চিনি না। সেই পুলিশটি খুব রাগারাগি করে তাহলে কোথায় গেল তারা, এখানেই তো নেমেছিল, তাহলে কোথায় তারা, তুমি মিথ্যা কথা বলছো। এরপরে কিছুক্ষণ পরেই ফোন আসে যে ওই যে পুলিশটা একটা লোককে মেরেছিল সেই লোকটি মারা গেছে, এর জন্য সেই শয়তান পুলিশটাকে গ্রেপ্তার করার আদেশ এসেছে। ব্যাস সেই পুলিশটাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সেই পুলিশটাও সেখান থেকে চলে যায়। পুলিশে যেতে যেতে দাস তাকে জিজ্ঞেস করে আপনি মিথ্যে কেন বললেন। আমি মিথ্যে বলেছি ঠিক আছে, যখন আমি এখানে এসেছিলাম তখনই আমি ভেবেছিলাম তোমাকে ধরিয়ে দেব, কিন্তু এখানে আসার পর উল্টো চিত্র দেখলাম। এখানে প্রত্যেকটি ঘরে আমরা গিয়েছি, প্রত্যেকটি ঘরের মানুষই তোমাদের মতো করে কথা বলেছে, কোনো একটি বাসা পেলাম না যে কিনা তোমাদের মতো করে কথা বলেনি। এরপরে আমি বুঝে নিলাম যে এতগুলা মানুষ যাকে ভালোবাসে সেই লোকটি কখনোই খারাপ হতে পারে না। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই লোকটিকে বাঁচাতে সবাই তাদের ভাষায় কথা বলছে। এরপর এই কথা বলে পুলিশটি চলে যায়। এরপর দাস পিছন ঘুরে দেখতে পায় তার কলোনির সকল মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে। দাসের পরিবারকে এই কলোনির মানুষ এত আপন করে নিয়েছে যে দাস দেখে কান্না করে দেয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ছবির এন্ডিং এখানে এভাবেই শেষ হয়ে যায়। এই সিনেমাটি আমাদের জন্য এখন একটা মেসেজ হতে পারে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই নিজের কাজে ব্যস্ত থাকি, ফ্যামিলিকে সময় দেয় না, আর প্রতিবেশীকে সময় দেবো কি, এইভাবেই আমরা দিনের পর দিন কাটিয়ে দিই, যার কারণে এই সিনেমাটি মানুষের এত ভালো লেগেছে। এই সিনেমাটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।